আসসালামু আলাইকুম, সবাইকে জিনিয়াস আইটিতে স্বাগতম। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের দ্বিতীয় ক্লাসটি সম্পূর্ণ করব। ইতিপূর্বে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম ক্লাসটি সম্পূর্ণ করেছি। তো যারা এখনও আমার মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম ক্লাসের ভিডিওটি দেখো নাই তাদেরকে আমি বলবো যেন তারা প্রথম ক্লাসটি সম্পূর্ণ করে নাও। কেননা যদি মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম ক্লাসটি সম্পূর্ণ করে না থাকো তাহলে দ্বিতীয় ক্লাসে অনেক কিছু তোমার মিসিং থাকবে, অনেক কিছু বুঝবা না, এতে সমস্যা হবে তোমারই। তো আমি অলরেডি একটা মাইক্রোসফট ওয়ার্ডের উপর একটা প্লেলিস্ট তোমাদেরকে দিয়ে রাখছি। তোমরা যদি ইউটিউবে যাও আমার ইউটিউব চ্যানেলে, তাহলে তোমরা এটা দেখতে পাবে যে মাইক্রোসফট ওয়ার্ডের উপরই একটা প্লেলিস্ট দেওয়া আছে। সেখান থেকে তোমরা সিরিয়াল অনুযায়ী প্রত্যেকটা ক্লাসই সম্পূর্ণ করবা। আশা করি তোমরা ভালো কোনো কিছু এখান থেকে পাবা। ঠিক আছে, তো আমি প্রথমেই মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন করি। তো গতকালকের ক্লাসে আমরা হোম ট্যাবের আমরা ক্লিপবোর্ড, ফন্ট গ্রুপ এবং প্যারাগ্রাফ গ্রুপের অনেক কিছুই দেখেছিলাম। আমরা প্যারাগ্রাফ গ্রুপের দেখেছিলাম বুলেট, অ্যালাইন লেফট, সেন্টার, অ্যালাইন রাইট, জাস্টিফাই, লাইন স্পেসিং লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং, শেডিং, তারপর বর্ডার্স। এই টুলগুলো আমরা গতকালকের ক্লাসে আলোচনা করেছিলাম। এখন আমরা প্যারাগ্রাফ গ্রুপের বাকি যে টুলগুলো আছে এই টুলগুলো নিয়ে কথা বলবো। পাশাপাশি আমাদের অবশিষ্ট যেই হোম ট্যাবের মধ্যে আমাদের অবশিষ্ট যেই স্টাইল গ্রুপ আছে, এডিটিং গ্রুপ আছে, অ্যাডেন্স, এগুলো নিয়ে আমরা কথা বলবো। তো ঠিক আছে, আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তো এখন আমরা আজকে কথা বলবো প্রথমেই এই নাম্বার টুলটা নিয়ে। প্যারাগ্রাফ গ্রুপের নাম্বার টুলটা নিয়ে আমরা কথা বলবো। নাম্বারিং টুল। তো এই নাম্বারিং টুলের কাজ হচ্ছে কোনো লিস্ট তৈরিতে আমাদেরকে সহযোগিতা করা। তো লিস্ট সাধারণত আমাদের দুই ধরনের হয়। আমরা যত লিস্ট দেখি এটা দুই ধরনের হয় মূলত। তো একটা হচ্ছে অর্ডার লিস্ট, আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট হচ্ছে যেগুলো কাউন্ট করা যায়, অর্থাৎ কাউন্ট করা যায় বলতে সিরিয়াল থাকে 1 2 3 4 5 ক খ ঘ ঘ, ABCD বা রোমান সংখ্যা, এরকম মানে একটা সিরিয়াল মেনটেন থাকবে এবং প্রত্যেকের জন্য একটা সিকোয়েন্স বজায় থাকবে প্রত্যেকের। আর আনঅর্ডার লিস্ট হচ্ছে যেগুলো আমরা বুলেট ব্যবহার করে থাকি। বিভিন্ন বুলেট ব্যবহার করে আমরা যে লিস্টটা তৈরি করে থাকি সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। ঠিক আছে, সেইটা তুমি এরকম ডট ব্যবহার করতে পারো, কোনো সিম্বল ব্যবহার করতে পারো। ঠিক আছে, তো যাই হোক, তোমরা যদি ভবিষ্যতে কেউ HTML নিয়ে পড়াশোনা করো, HTML বা প্রোগ্রামিং নিয়ে, তখন তোমরা এই অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টের বিস্তারিত জানতে পারবা। তো যাই হোক, এখন আমরা শুরু করব নাম্বারিং টুলটা নিয়ে। তো আমি এখানে আমি একটা কথা লিখি এখানে, যেমন স্কিল লিখলাম, যে এই স্কিল নিয়ে আমরা একটা লিস্ট করবো আর কি। তো এখন আমরা যদি নাম্বারিং টুলের এই ড্রপ ডাউন বাটনটার মধ্যে প্রেস করি তাহলে আমরা বেশ কিছু টুল আরও পাবো। ক্লিক দিই, তো এখানে দেখা যায় যে অলরেডি আমার এখানে অনেক কিছু করা আছে, এগুলো আমি করেছিলাম, আমি এগুলো রিমুভ করে দিই, তোমাদেরকে নতুন করে আমি দেখাবো। তো তোমাদের যেই মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটা, এই সফটওয়্যারের প্যারাগ্রাফ গ্রুপের মধ্যে নাম্বারিংয়ে ঢুকলে তোমরা এই কটা অপশনই দেখতে পাবা। এই কটা অপশনই দেখতে পাবা। তো আমরা এখান থেকে যদি প্রথম অপশনটা ক্লিক করি তাহলে তোমরা দেখবা যে এই যে 1 লেখা আছে, তার পাশে একটা ডট আছে, এভাবেই সিরিয়ালটা সে বজায় রাখবে। যেমন স্কিল আমি লিখলাম ফটোশপ, ফটোশপ, তারপরে লিখলাম ধরো অ্যাডোবি ইলাস্ট্রেটর বা AI, অ্যাডোবি ইলাস্ট্রেটর বা সংক্ষেপে AI লিখে, এত বড় লেখার দরকার নাই। তারপর সংক্ষেপে আমি লিখলাম অ্যান্ড্রয়েড স্টুডিও, এটা তো বড়ই হয়ে গেল। আচ্ছা, তারপর আমরা লিখলাম ধরো VS কোড। ঠিক আছে, তারপর তোমার লিখলাম ধরো অফিস। যেমন আমি এখানে একটা লিস্ট তৈরি করছি, তাই না? তো এরকম আরও অনেক কিছু আছে, লেখা যায় ETC। তো এখন এখানে আমি একটা লিস্ট তৈরি করছি, তাই না?
তো লিস্টগুলো কিন্তু আমাকে এই 1 2 3 4 5 এই কথাগুলো কিন্তু লিখতে হয়নি। জাস্ট আমি একবার নাম্বারিং টুল থেকে একটা নাম্বার ফরম্যাট আমার যেটা পছন্দ হয়েছে আমি এটা নিয়ে নিলাম এবং তারপরে আমি সিরিয়ালে নাম্বারিং করতে পারলাম। একটার পর ইন্টার দিলেই পরের নাম্বারটা চলে আসে, একটা সম্পূর্ণ হওয়ার পরে চলে আসে। এখন ধরো আমার 7-এ গিয়ে আমার আর দরকার নাই, কিন্তু 7 তো চলে আসছে, যদি আমি বাদ দিতে চাই কীভাবে বাদ দিব? জাস্ট আবার যদি ইন্টার প্রেস করি তাহলে এই নাম্বার আমার যে 7 নাম্বার যেটা ছিল ওইটা চলে গিয়ে আমার ম্যানুয়ালভাবে মানে অটোমেটিক্যালি ওটা রিমুভ হয়ে আমাকে লেখার জন্য সে অপশন দিবে। অথবা আমার যদি মনে হয় যে না আমাকে লিখতে হবে এইখান থেকে আমাকে লিখতে হবে, আমি চাই না আমাকে এইখানে নামাক, তো আমি যদি ব্যাকস্পেস প্রেস করি, ব্যাকস্পেস কিবোর্ড থেকে ব্যাকস্পেস প্রেস করি তাহলে ওই লেখাটাই চলে যাবে, মানে নাম্বারটা চলে যাবে, কিন্তু আমাকে এখান থেকে লেখার মতো একটা সুযোগ দিয়ে দিবে মাইক্রোসফট ওয়ার্ড। ঠিক আছে, তো এই হলো আমাদের নাম্বারিংয়ের কাজ। তো এছাড়াও আমরা আরও অনেক ধরনের নাম্বারিং ব্যবহার করি, যেমন আমরা ABC লিখি, তাই না? বা তুমি যদি এই যে এখানে ধরো নাম্বারিংয়ে 1 2 ব্যবহার না করে, এই সিরিয়াল ব্যবহার না করে তুমি এখানে ব্যবহার করতে চাও ওই ABC, ঠিক আছে, মানে ইংরেজি অ্যালফাবেট ব্যবহার করতে চাও, এই যে ABC ব্যবহার করতে পারবা। ঠিক আছে, অথবা তুমি যদি চাও যে না আমি রোমান সংখ্যা ব্যবহার করব, এই ক্ষেত্রে তোমাকে ক্লিক দিতে হবে, অবশ্যই ক্লিক দিতে হবে, মার্ক করতে হবে। এই লেখায় না এই নাম্বারিংয়ের উপরে যদি তুমি ক্লিক দাও তাহলে এগুলো যদি নাম্বারিং টুল ব্যবহার করে নেওয়া হয়ে থাকে, ম্যানুয়ালভাবে না লেখা হয়ে থাকে, তাহলে এখানে তুমি দেখতে পাবা যেগুলো মার্ক হয়ে গেছে। ঠিক আছে, তো আমি আবারও চলে যাব কোথায়, এই ড্রপডাউনে, নাম্বারিংয়ের যে ড্রপডাউনটা আছে এই ড্রপডাউনে চলে যাব এবং এখান থেকে আমি চেঞ্জ করার জন্য যে কোনোটা প্রেস করতে পারি, চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এখন আচ্ছা, এখন এখানে আমি যদি ধরো আমরা রোমান সংখ্যা ব্যবহার করতে চাই তাহলে কীভাবে করব? এই যে রোমান সংখ্যা আছে, রোমান সংখ্যা। ঠিক আছে, তো এছাড়াও তোমরা যদি বাংলা লিখতে চাও, যেমন বাংলা মানে ক খ, হ্যাঁ, এগুলো যদি তোমরা এইভাবে যদি নাম্বারিং করতে চাও, দেখা যায় আমরা অনেক সময় নৈবিত্তিক লিখি ক খ ঘ ঘ, এরকম 4টা অপশন দেওয়া থাকে, তাই না? অথবা আমরা বিভিন্ন প্রশ্নের উত্তর লিখি, যেমন 1 নম্বরে 10টা প্রশ্ন, এখানে ওরা 1 দিয়ে যেহেতু লিখছে যে 1 নাম্বার, হ্যাঁ, শূন্যস্থান পূরণ করো। এখন এখানে তোমাদের কি করছে, 1 থেকে 10 পর্যন্ত, মানে 1 থেকে 10টা মানে ক খ সিরিয়াল দিয়ে লিখে দিছে। তো এটা কীভাবে করবা? আমরা বাংলা লেখার জন্য আমরা প্রথমে চলে যাব এখানে ফন্টে গিয়ে আমরা অলরেডি জানি যে বাংলা কীভাবে লিখতে হয়। আমরা ফন্টে গিয়ে এখান থেকে সুতুনি এমজি চুজ করব। তোমরা এটা নিচে পাবা, এই এসের ঘরে পাবা আর কি। যদি এবার খুঁজে না পাও তাহলে এখানে ম্যানুয়ালিভাবে লিখবা। ঠিক আছে, আমি এখানে লিখি সুতুনি এমজি, এটা বাংলা লেখার জন্য আমরা ব্যবহার করি সুতুনি এমজে ব্যবহার করলে তুমি বাংলা লিখতে পারবা। এখন এখানে আমার বাংলার জন্য অলরেডি ফন্ট চুজ হয়ে গেছে। এখন আমি কিবোর্ড মুভ চেঞ্জ করবো, অর্থাৎ এই যে কিবোর্ড আমরা বিজয় বা অন্য দিয়ে যদি লেখালেখি করি, আমরা অলরেডি শিখেছি যে বিজয় বা অন্য দিয়ে আমরা কীভাবে বাংলা লিখব। আচ্ছা, এখন এখান থেকে মাউসের রাইট বাটনের মধ্যে ক্লিক দিলে তোমরা এখানে বিজয় ক্লাসিক অপশনটা পাবা। হ্যাঁ, ঠিক আছে, তো বিজয় ক্লাসিকটা চুজ করে দিবা। এখানে তোমরা দেখতে পাবা যে বিজয় ক্লাসিকটা সেট হয়ে গেছে কিবোর্ড মোড। এখন তুমি এখানে ক্লিক দেওয়ার পরে বাংলা যদি লেখো তাহলে বাংলা চলে আসবে। ধরো আমি লিখলাম যে 1 নম্বর দিয়ে আমি লিখলাম যে শূন্যস্থান পূরণ করো। ঠিক আছে, শূন্যস্থান পূরণ করো, আমি এরকম একটা কথা লিখলাম। ঠিক আছে, শূন্যস্থান পূরণ করো। সাইজটা একটু বড় করে দিই, সাইজটা অনেক ছোট। ঠিক আছে, দেখা যায় আশা করি, না হলে আমি এখান থেকে একটু বড় করি। ও আরেকটা কথা, তোমাদেরকে এই বিষয়টা বলা হয় না, এই যে নিচে যেই তোমরা একটা বারের মতো দেখতেছো, এটার নাম হচ্ছে স্ট্যাটাস বার। ঠিক আছে, এখানে তোমরা দেখতে পাবা, এই নিচের স্ট্যাটাস বারে তোমরা দেখতে পাবা কি দেখতে পাবা যে তোমার এখানে কয়টা পেজ এই ডকুমেন্টের আন্ডারে ওপেন আছে, এটা তোমরা এই স্ট্যাটাস বারে দেখতে পাবা। যেমন এখানে পেজ 1 of 1, অর্থাৎ আমি 1 নম্বর পেজেই আছি। আমার যদি আরও এখানে মাল্টিপল পেজ থাকতো, হ্যাঁ, আমার যদি পেজ 2 থাকতো বা 3 থাকতো, তাহলে তুমি এখানে দেখতে পাইতা যে কয়টা পেজ তোমার টোটাল এখানে ওপেন আছে। যেমন এখানে আমি 2টা পেজ তৈরি করছি ইন্টার দিয়ে, তো এই জন্য 2টা পেজ দেখা যায়। ঠিক আছে, তো তোমরা এখানে পেজ নাম্বার দেখতে পাবা, এখানে দেখতে পাবা তুমি সর্বমোট এই ডকুমেন্ট 1-এর আন্ডারে কতগুলো ওয়ার্ড লিখছো, এই ওয়ার্ডগুলো তুমি এখানে দেখতে পাবা। ঠিক আছে, আর এরপর আরও বেশ কিছু অপশন এখানে আছে, তোমরা একটু দেখে নিবা। আর পাশাপাশি এখানেও কিছু অপশন আছে, এটা হচ্ছে রিডিং মোড। রিডিং মোডের কাজ হচ্ছে মানে তোমার
বই আমরা যেভাবে পড়ি না একটার পর একটা সিরিয়ালে, প্র্যাকটিক্যাল না দেখলে আসলে বুঝবা না। আমার এখানে আরও একটা ডকুমেন্ট ওপেন আছে, আমি এই ডকুমেন্টটাকে রিডিং মোড দিই, তাহলে তোমরা বুঝতে পারবা। রিডিং মোডে কী হয়, এই যে এরকম লেখাগুলো এভাবেই দেখায় এবং তুমি সেটা উপরে নিচে যেতে পারবা না, তোমাকে যেতে হবে ডানে বামে আর কি, এরকম প্রেস করে করে অথবা মাউসের স্ক্রল বাটন দিয়ে তুমি এভাবে প্রতি পেজে গিয়ে পড়তে পারবা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার এই রিডিং মোডের কাজ। হ্যাঁ, রিড মোডের কাজ। তা আমি এটাকে এক্সিট করি। আচ্ছা, এডিট ডকুমেন্ট। আচ্ছা, তো এখন এখানে আরও একটা অপশন আছে। আমরা এই যে যেই ফরম্যাটটা এখন আছি, আমাদের ডকুমেন্টটা যেভাবে শো করতেছে, এটাকে বলা হচ্ছে তোমার প্রিন্ট লেআউট। ঠিক আছে, এটা হচ্ছে প্রিন্ট লেআউট। ঠিক আছে, আমরা এখন যেই লেআউটে লেখালেখি করতেছি এটা হচ্ছে প্রিন্ট লেআউট। আচ্ছা, আর এরপরটা হচ্ছে ওয়েব লেআউট। ওয়েব লেআউটটা কেমন একটু দেখে নিই। মাঝে মধ্যে এরকম প্রেস লেগে যায়, পোলাপান খুঁজে পায় না যে আসলে আমার পেজ গেল কোথায়, এত বড় পেজ কেন। একটা ওয়েবসাইটে তুমি যখন ব্রাউজ করো তখন তোমার পুরো স্ক্রিন জুড়ে থাকে না, ঠিক তেমনি পেজটা কিন্তু পুরো স্ক্রিন জুড়ে থাকবে এই অবস্থা। হ্যাঁ, একটা ওয়েবের মতো আর কি, ওয়েব লেআউট। তো যাই হোক, আমরা প্রিন্ট লেআউটে চলে গেলাম। আর এখানে একটা জুমার বলতে পারো। এই জুমের কাজ হচ্ছে তুমি এটাকে ছোট বড় করে দেখতে পাবা। যেমন এখন আমি একটু বড় করে দেবো, 156 দিই, বেশি বড় হয়ে গেছে, 140, 56। তো 156 তো মোটামুটি আমার স্ক্রিন ভরে গেছে, তো তোমরাও দেখতে পাবা সুন্দর মতো। ঠিক আছে, তো যাই হোক, এখন আমি লিখলাম, আমি নাম্বারিং নিয়ে কথা বলতেছিলাম, নাম্বারিং টুলটা নিয়ে কথা বলতেছিলাম। আচ্ছা, এখানে আমি লিখলাম শূন্যস্থান পূরণ করো। আমরা বাংলায় ক খ লিখবো। কী লিখবো? বাংলায় ক খ লিখবো। তোমাদের আমি আরেকটা কথা বলি, তোমরা এরকম মাঝে মধ্যে যখন শুরু করবা, যেমন আমি এই লেখাটা একটু কেটে দিই, এখানে আমি আবার 1 দিয়ে ডট দিই। এখন তুমি যদি জাস্ট একটা স্পেস দাও, তাহলে দেখো এটা অটো কারেকশন হয়ে সে তোমাকে এই নাম্বার টুলটা, অটোমেটিক নাম্বারিং টুলটা নিয়ে নিছে। ঠিক আছে, এটা কিন্তু একটা নাম্বারিং টুল, এটা অটো কারেকশন হয়েছে, বুঝছো? তো মাইক্রোসফট ওয়ার্ডের বেশ কিছু তোমার অটোমেটিক সিস্টেম আছে আর কি, মানে অটোমেটিক কারেকশন করে। যেমন তুমি যদি কোনো একটা ভুল ওয়ার্ড লেখো, সে তোমাকে অনেক সময় কারেক্ট করে দিবে, বা একটা সেন্টেন্স লিখতে সেন্টেন্সের মাঝে একটু ভুল করছো, তো এটা মাইক্রোসফট ওয়ার্ড ধরতে পারে, ধরে সে এটা অটোমেটিক প্রুফ করে দেয়। ঠিক আছে, তো আমরা যদি প্রুফ না চাই, আমরা এটা বন্ধ করে নিব। তো কীভাবে বন্ধ করব, এটা আমাদের এই ফাইল অপশনে গিয়ে দেখতে হবে। এটা আমরা পরবর্তী কোনো ক্লাসে যখন ফাইল নিয়ে কথা বলবো, হ্যাঁ, এখন তো আমরা হোম ট্যাব নিয়ে কথা বলতেছি, আমরা যখন ফাইল ট্যাব নিয়ে কথা বলবো তখন এই বিষয়ে বিস্তারিত জানতে পারবো। তো এখন এটা অফ রাখলাম। তো এখন আমি এটাকে তো ম্যানুয়ালি লিখবো, আমি এভাবে যদি চাই লিখতে পারি, ব্যাপার না। আমি এটাকে একটু টেনে, আরেকটা কথা, তোমরা কিন্তু এটাকে মানে পজিশন সেট করতে পারবা। যখন তোমরা এইভাবে নাম্বারিং করবা, এই নাম্বারিংকে পজিশন সেট করতে পারবা, অর্থাৎ এটার আগে পিছে মুভ করতে পারবা। ঠিক আছে, জাস্ট ক্লিক করার পরে মাউস দিয়ে লেফট বাটন ক্লিক করে চেপে ধরে তুমি এটাকে ডানে বামে বা যেদিক খুশি ওদিকে মোটামুটি পজিশন সেট করতে পারবা, মুভ করতে পারবা। ঠিক আছে, তো না বুঝলে আমাকে বললো, তোমরা সমস্যা নেই, আমি আছি তোমাদের পাশে। ঠিক আছে, তো এই হলো অবস্থা। তো ঠিক আছে, এখন আমি এখানে নাম্বারিংটা সে অটো নিছে, আমি রাখলাম নাম্বারিংয়ে লিখলাম, এখানে আমি শূন্যস্থান পূরণ এই কথাটা উঠাই দিলাম। এইখানে আবার কী হলো, অটোমেটিক, তো আমার অবস্থা খারাপ হয়ে গেল। তো আমি এটা কেটে দিই, আবার প্রথম দিকে লিখি 1 ডট। ঠিক আছে, সে অটোমেটিক, আমি স্পেস দেওয়ার পরে সে এটাকে নাম্বার হিসেবে শনাক্ত করে নিছে, যে এটা সে আমি নাম্বারিং করতে চাই, সেটা ধরে নিছে আর কি। ঠিক আছে, তো এখন আমি এখানে নেক্সটে প্রেস করলাম। আমি এখানে শূন্যস্থান পূরণ করে এই কথাটা লেখার পরে আমি এখানে লিখবো যে ক খ ঘ ঘ, আমি এবার সিরিয়াল করে নাম্বারিং লিখবো, কিন্তু এখানে দেখাইতেছে 2। আমি তো 2 নম্বরে যাবো না, এখন আমি 2 নম্বরে যাবো, 2 নম্বরে যাবো না। তো আমি এখানে লিখবো ক খ, কিন্তু আসতেছে 2। ঠিক আছে, 2 আমি হয়তো পরে লিখবো, ক খ লেখা শেষে আমি পরে লিখবো। এখন 2 তো আমার দরকার নেই। যদি আমাদের দরকার না হয়, এই ক্ষেত্রে আমরা ট্যাব প্রেস করব। কি প্রেস করব? কেন ট্যাব প্রেস করব? কারণ আমরা যখন একটা লিস্টিং শুরু করবো, হ্যাঁ, লিস্ট, যেমন 1 নম্বরে এই অপশনের মধ্যে আমি বেশ কিছু লিস্ট বানাবো, অর্থাৎ ক খ ঘ এভাবে আমি লিস্ট করব। তো সেই ক্ষেত্রে যদি আমার মানে ইন্টার দেওয়ার পরে এখানে সিরিয়াল মোতাবেক 2 আইসা পড়ে বা অন্য কিছু আইসা পড়ে, আমি ট্যাব প্রেস করলে এর আন্ডারে, অর্থাৎ এই শূন্যস্থানের আন্ডারে নাম্বার মানে লিস্টিং শুরু হবে। হ্যাঁ, আমি ট্যাব প্রেস করি, দেখো এখানে আসছে ধ, তাই না? আচ্ছা, যাই হোক, ধ আসছে। এখন আমাদের তো দরকার আসলে ক খ। কী দরকার বলো তো? আমাদের দরকার ক খ, কিন্তু এখানে আসতেছে হচ্ছে ধ। আমার তো ধ তো দরকার নেই, আমার দরকার হচ্ছে ক খ। তো আমি এটা কি করবো, এটা জাস্ট ক্লিক মানে মার্ক করে আমি এটাকে চেঞ্জ করবো আর কি। আমি
নাম্বারিং টুলে চলে গেলাম এবং এখান থেকে আমি বড় হাতের যেই এবিসি আছে আমি এটা নিব, ঠিক আছে। ছোটো হাতের এবিসিতে কিন্তু ধ আসবে, হ্যাঁ বড় হাতের এবিসি নেব। কী নেব বলো তো? বড় হাতের এবিসি নেব। তো বড় হাতের লিস্টিং করার জন্য আমি এবিসি নিলাম, কিন্তু এখানে আসছে স্বরে অ, কিন্তু আমার তো দরকার ক খ। আমার কি দরকার? আমার দরকার হচ্ছে ক খ। তো ক খ আনার জন্য আমি এখানে জাস্ট মাউসের রাইট বাটন এর মধ্যে ক্লিক করব এবং ক্লিক করে আমি সেট নাম্বার ভ্যালু করে দিতে পারি। কি করে দিতে পারি? সেট নাম্বার ভ্যালু। অর্থাৎ আমরা যদি চাই আমাদের নির্দিষ্ট কোনো একটা লেখা বা কোনো একটা নাম্বার থেকে শুরু হোক, আমরা সেটা করে দিতে পারি। যেমন আমি এখানে চাই না যে স্বরে ও থেকে আসুক, এখানে আসুক ক থেকে। তো এটা করার জন্য আমরা এটা চেঞ্জ করে দিতে পারি। আবার ধরো আমার এখানে আমি 1 থেকে শুরু হয়েছে, আমি যদি চাই যে না এখানে আমি 1 থেকে শুরু করব না, আমি শুরু করব 10 থেকে বা 11 থেকে, আমি সেটাও করতে পারবো মাউসের রাইট বাটন ক্লিক দেওয়ার পরে এই নাম্বারিং, এই সেট নাম্বারিং ভ্যালু এটা থেকে, ঠিক আছে। তো আমি প্রথমে এটাকে ক্লিক করলাম এবং মাউসের রাইট বাটন ক্লিক করলাম, চলে যাবো সেট নাম্বার ভ্যালু। আমরা এখানে এ দেখতে পাচ্ছি, কিন্তু আমরা এখানে দিব কে। কি বলো তো? কে দিব। আমরা কে দিব, কিবোর্ড থেকেও দিতে পারি, আবার এখানে দুইটা ছোট অ্যারো চিহ্ন আছে, এটা ব্যবহার করেও দিতে পারি। যদি এখানে কে দাও তাহলে তুমি দেখতে পাবা যে তোমার ক থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। এখন এই যে ক থেকে শুরু হলো, আমি এখানে লিখলাম যে ধরো আমাদের দেশ বাংলাদেশ। সরি, আমি তো এখানে শূন্যস্থান দিব, ঠিক আছে। ওকে, আচ্ছা এই হইলো কথা। আমাদের দেশ, আমি বাচ্চাদের জিজ্ঞেস করছি যে আমাদের দেশের নাম কি, ঠিক আছে। তারপরে লিখলাম যে আমাদের রাজধানী সরি কি লিখতেছি, রাজধানী। ওকে, আমাদের রাজধানী, আমি এটা রাজধানীর নাম আমি এটা দিয়ে এভাবে দিয়ে দিলাম, ঠিক আছে। তো দেখবা এভাবে তোমরা যখনই ইন্টার দিবা তখনই সিরিয়ালে তোমরা ক খ এভাবে পেয়ে যাবা। এখন ধরো আমি আরেকটু লিখি আমাদের মাতৃভাষা আমি আর লিখলাম না, ডট দিলাম। এখন ধরো আমি ইন্টার দিয়ে লাস্ট আমি ঘ নাম্বারে গেলাম। এখন আমি চাই না যে ঘ নাম্বার থেকে আমার আর কোনো নাম্বার থাকুক, অর্থাৎ আমি চাই যে গতেই শেষ হয়ে যাক, ঘ আমার দরকার নেই। এখন আমার দ্বিতীয় নাম্বারে যেতে হবে, অর্থাৎ আমি প্রথমে তো লিখলাম যে শূন্যস্থান পূরণ করো, হ্যাঁ। আমি এখন দ্বিতীয় নাম্বার লিখবো যে যুক্তবর্ণ ভাঙো বা এরকম কিছু আমি লিখবো, বা এরকম কোনো কথা যদি আমি লিখতে চাই সেই ক্ষেত্রে আমি কী করবো, আবার দ্বিতীয় লিস্টিংয়ে যাব কীভাবে। অর্থাৎ আমার এটাও তো একটা লিস্ট, অর্থাৎ 1 2 3 এটাও একটা লিস্ট, এবং এই লিস্টের আন্ডারে এই ক খ একটা লিস্ট, তাই না? একের আন্ডারে ক খ লিস্ট। তো আমি একের আন্ডারে যে ক খ লিস্ট এটা আমি অলরেডি শেষ করছি, এখন আর আমার এটা দরকার নেই। এখন আমি চলে যাব হচ্ছে দ্বিতীয় মানে 2 নম্বর অপশনে চলে যাব, বা লিস্টের দ্বিতীয় অপশনে চলে যাব। এখন 2 নম্বরে চলে যাওয়ার জন্য আমাকে এখানে তো সে দিতেছে ঘ, তো আমি দ্বিতীয়টায় কীভাবে ফেরত যাব? আমি জাস্ট কিবোর্ড থেকে আরেকবার ইন্টার প্রেস করবো। কী করবো বলো তো? ইন্টার প্রেস করলে সে আমাকে তার এই লিস্টের আগে কোন লিস্ট ছিল সেই লিস্টের সিকোয়েন্স আবার মেনটেন করবে, দেখছো। এখন আমার যদি মনে হয় যে না দ্বিতীয় দরকার নাই, তাহলে আমি আবার ইন্টার দিলে সে আমাকে বের করে দিবে এখান থেকে, মানে লিস্টিং অপশন বন্ধ করে দিবে, ঠিক আছে, দেখছো। আচ্ছা ঠিক আছে, এখন আমি 2 নম্বরে যদি আবার কিছু লিখি, ধর আমি লিখলাম যে কি লিখব, ধরো একটি রচনা, একটি কবিতা লিখো, এরকম আমি একটা কথা লিখলাম। এখন আমার আবার 3 নাম্বার আমি লিখলাম যে নিচের শব্দগুলো দিয়ে বাক্য গঠন করো, আমি এরকম একটা কথা বাচ্চাদের বলে দিলাম। এখন এখানে আমি মানে ক খ সেট করে আমি লিখে দিব যে ট্যাব প্রেস করলাম। যেহেতু আমার 4 নাম্বার অপশন দরকার নেই, অর্থাৎ 3-এর আন্ডারে বেশ কিছু শব্দ আছে, তো আমি এখানে ক খ ঘ এরকম 4-5টা শব্দ আমি দিব। তো আমার সিরিয়াল মোতাবেক এখানে আস্তে আস্তে 4, কিন্তু আমার 4 দরকার না, আমার 3-এর আন্ডারে বেশ কিছু লিস্ট নিতে হবে। এই জন্য আমরা কী করব, কিবোর্ড থেকে আমরা ট্যাব প্রেস করব। কিবোর্ডের মধ্যে ট্যাব বাটন আছে, তোমরা যদি কিবোর্ডের বাম পাশে তাকাও ক্যাপস লকের উপরে তোমরা ট্যাব বাটন পাবা, ঠিক আছে। ট্যাব বাটন প্রেস করলে তোমরা এরকম মানে এর আন্ডারে যদি কোনো লিস্ট দেওয়া যায় ওই লিস্ট সে দিবে। এখন আর কিন্তু ধোয়া আসতেছে না, এখন কি আসতেছে না, ধোয়া আসতেছে না, এখন আসতেছে ক, কারণ আমরা উপরে একবার ঠিক করে নিছি, সে ওই সিকোয়েন্সটাই আমাদেরকে বজায় রাখছে,
ঠিক আছে। তো আমি এখানে লিখলাম যে ধরো লিখলাম যে কি লিখব, ধরো আমি লিখলাম বাংলাদেশ, ঠিক আছে। তারপর আমি এখানে বাংলাদেশ দিয়ে আমি এখানে খতে দিলাম ধরো কি দিব, মাছ দিলাম। তারপরে এখানে ধরো দিলাম মৌমাছি, ঠিক আছে। তো এরকম আমরা এইভাবে লিস্টিং করতে পারি। এখন আমার যদি মনে হয় যে এই লিস্টিংটা অর্থাৎ এই যে আমি যে লিখলাম নাম্বারিংটা ক খ ঘ, এটা আমি এরকম ডট ব্যবহার করব না, অথবা আমি এইটার মধ্যে এরকম ডট ব্যবহার করব না, এইটার মধ্যে অথবা এইটার মধ্যে আমার যদি মন চায় যেটার মধ্যে খুশি ওইটার মধ্যে আমি ডট ব্যবহার করব না, আমি সাইডে বন্ধনী দেবো, মানে দুই পাশে বন্ধনী দেবো অথবা এক পাশে বন্ধনী দেবো। এটা আমরা কীভাবে করব, এটা আমরা করার জন্য এখানে এই ড্রপডাউনের মধ্যে নাম্বারিংয়ের যে ড্রপডাউন বাটনটা আছে তীরের মতো, আমরা এটার মধ্যে ক্লিক করব এবং সবার নিচে যেই সেট নাম্বারিং ভ্যালু এটার মধ্যে আমরা ক্লিক দিব। এটার মধ্যে ক্লিক দিলে আমাদেরকে সে বলবে যদি কোনো কিছু দেওয়ার থাকে তাহলে দিতে। আমরা এখানে যদি সরি আমি ভুল জায়গায় চলে আসছি, আমার ভুল হয়েছে, আমি আরেকবার যাই, এখানে যাই এবং এখানে এই যে ডিফাইন নিউ নাম্বার ফরম্যাট এটাতে ক্লিক দিলে সে আমাকে এখানে নিয়ে আসবে, ঠিক আছে। ডিফাইন নিউ নাম্বার ফরম্যাট, আগে আমাকে এটা প্রেস করে নিতে হবে, না হলে আমার কাজটা সুন্দর মতো হবে না। ডিফাইন নিউ নাম্বার ফরম্যাট, এখানে আমি চলে গেলে সে আমাকে দেখাইতেছে যে তোমার সিকোয়েন্সটা কিভাবে হবে। আমি এখানে দিব, আমি এখানে ব্যবহার করব হচ্ছে আগে পরে আমি ব্যবহার করব হচ্ছে বন্ধনী। ওই পাশে কী ব্যবহার করব, বন্ধনী ব্যবহার করব। তাহলে আমার নিচে এরকম বন্ধনী আসবে, আর আমি যদি এক পাশে প্রেস বন্ধনী দিই তাহলে এক পাশে বন্ধনী আসবে, ঠিক আছে। ওকে, এখানে সরাসরি আসতেছে, আমরা এটা ক বানাই দিই, আমাদের এটা ভুল দেখাইতেছে কারণ উপরে ওই যে আমরা এ থেকে শুরু করছি না, মনে আছে এ থেকে শুরু করছি না। আমি আরেকবার দেখাই, কন্ট্রোল জেড দিয়ে পিছনে গেলাম, এখানে যাই আমি এবং এখানে ডিফাইন নিউ নাম্বার ফরম্যাট, এখানে এ আছে, আমি এটাকে কে বানাই দিব, কি বানাই দিব, কে বানাই দিব, বড় হাতের কি অবশ্যই, হ্যাঁ। আর আরেকটা কথা, তোমরা এখানে যখন চেঞ্জ করবা, হ্যাঁ, এখানে অবশ্যই নাম্বার স্টাইলটা চুজ করে দিবা। যদি নাম্বার স্টাইল চুজ না করো তাহলে কিন্তু তোমার এখানে সব একই জিনিস থাকবে, বুঝছো। যেমন আমি যদি এখানে এ দুইবার দিই তাহলে সব জায়গায় এই থাকবে, ঠিক আছে, অনেকটা আনঅর্ডার লিস্টের মতো হয়ে যাবে, বুঝছো। এই জন্য আমরা কী করবো, আমরা এখানে বন্ধনী দিলাম এবং এখানে কে ব্যবহার করলাম, আর এখান থেকে আমরা আমাদের যে এবিসির টাইপটা এটা আমরা ব্যবহার করে দেব, ঠিক আছে। আচ্ছা, এটা এখান থেকে ঠিক করা যাচ্ছে না, তাহলে আমি একটা কাজ করি, আমি এটা এখান থেকে ঠিক করার দরকার নেই, আমি জাস্ট এখান থেকে আমি এই সিরিয়ালটা নিলাম অর্থাৎ এবিসি নিলাম এবং উভয় পাশে আমি বন্ধনী দিয়ে দিলাম, ঠিক আছে। বন্ধনী দিয়ে আমি এখান থেকে ওকে দিয়ে দিলাম। আমার এখানে যদিও কখন চলে আসছে, মানে সরাসরি চলে আসছে, আমি এটাকে ঠিক করার জন্য মাউসের রাইট বাটন এবং সেট নাম্বার ভ্যালুতে গিয়ে আমরা এই নাম্বার ভ্যালুটা সেট করে দেবো, ঠিক আছে। অথবা এই যে উপরে থেকে অর্থাৎ এটা ক্লিক করা অবস্থায় আমি এইখান থেকেও এই যে সেট নাম্বারিং ভ্যালু এখান থেকেও কাজটা করতে পারবো, ঠিক আছে। আমি এখানে কে দিয়ে দিলাম, দেখো আমাদের কাজটা কিন্তু হয়ে গেল। যে উপরেটা একটু এলোমেলো হয়েছে, উপরটা ঠিক করে দিই, ওকে। তো আশা করি তোমরা বুঝেছো। তো আরেকটা জিনিস খেয়াল করো, এভাবে তোমরা যখন নাম্বারিং করবা তখন এই যে এখানে মাঝে মধ্যে নাম্বারিংয়ের সময় গ্যাপটা একটু বেশি হয়ে যায়, ঠিক আছে, মানে স্পেসটা এই লেখা থেকে মানে ইন্ডেন্ট থেকে আমাদের স্পেসটা একটু বেশি হয়। তো স্পেসটা মাঝে মধ্যে বেশি হয়ে গেলে বা এটাকে কমানোর জন্য আমরা এটা কীভাবে কোন পন্থায় কমাইতে পারি এটা আমরা একটু চেষ্টা করব, ঠিক আছে। তো এখন আমি চলে যাব, ক্লিক করব, মাউসের রাইট বাটন ক্লিক করব এবং এখান থেকে অ্যাডজাস্ট লিস্ট ইন্ডেন্ট নামে একটা শব্দ আছে, আমরা এটা চুজ করে দিব। এখান থেকে আমরা আমাদের এটাকে আমরা সেট করবো হচ্ছে 0.25 দিলাম এবং এখান থেকে এই যে ট্যাব ক্যারেক্টারটা আমরা ওকে দিলাম। ডিফল্টভাবে ট্যাব ক্যারেক্টার রাখতে পারি, স্পেস রাখতে পারি, যে কোনো একটা রাখতে পারি, ঠিক আছে। ওকে দিই, না কাজ তো হইল না, আরেকবার দেখি, সরি ভুল হয়ে গেছে। আচ্ছা, লিস্ট ইন্ডেন্টে যাই এবং এখান থেকে আমরা কত 25 দিই, 25 এবং এখানে আমরা স্পেস ব্যবহার করি, যেহেতু আমরা স্পেসটা কমাই, হ্যাঁ। আমাদের কাজ কি হয়ে গেছে না, হয়ে গেছে। লিস্টটা একটু এলোমেলো হইতেছে কেন, আচ্ছা লিস্টটা ঠিক করে দেই। আমরা আবার এখানে কে ব্যবহার করি,
তো এখন আমাদের এই যে স্পেসটা কিন্তু কমে গেছে। তো এরকম আমাদের মাঝে মধ্যে স্পেস কমানো বাড়ানো লাগে, তো আমরা এইভাবে স্পেস কমাবো বাড়াবো, ঠিক আছে? তো ঠিক আছে, আমি আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পারছো। এখন আরেকটা কথা, ধরো আমার এখানে আমি এখানে ঘতে শেষ করলাম, শেষ না করে আমার 4-এ যাওয়া প্রয়োজন। আমি 4-এ চলে যাই, ইন্টারপ্রেস করলে 4 আসলো না। এখন আমি আবার কি করব, এখানে আমি চলে যাব, ধরো আমি এখানে কিছু লেখা লিখলাম, ডামি টেক্সট লিখলাম কিছু, এবং লেখার পরে আমার মনে হলো যে না, অনেক সময় থাকে না যে ওরা এখানে একটা কথা বলে এরকম, আমি একটু লিখেই দিই যে ক ও খ নং অনুচ্ছেদ পড়ে, হ্যাঁ, 4 নং প্রশ্নের উত্তর দাও, ঠিক আছে? তারপর ধরো এখানে কিছু লেখা লিখলো, এখানে বেশ কিছু লেখা লেখার পরে এখানে এসে তুমি 4 লিখলা, কি লিখলা? 4। এখন এই যে 4 যে লিখছো, এই 4 কিন্তু এখানে এই নাম্বারিংয়ের সাথে মানে সিরিয়াল ধরতে পারে না, ঠিক আছে? তো আমরা এই ক্ষেত্রে কী করবো, আমরা এখানে আবার নাম্বারিং শুরু করব। যেমন আমি চলে যাব নাম্বারিংয়ে, এখান থেকে আমি এখানে যেমন লিখলাম 1 to নাম্বারিং নিলাম সিরিয়ালে। তো 1 to নাম্বারিং নেওয়ার পরে আমি এখন আমার সিরিয়ালে তো এখানে 4 হওয়ার কথা, কত হওয়ার কথা? 4, কিন্তু এখানে হইলো আমার 1, কত হলো বলো তো? 1। এখন আমি যদি 4-এ আনতে চাই, অর্থাৎ আমি সিরিয়ালটা ঠিক রাখতে চাই, তাহলে আমি মাউসের রাইট বাটনের মধ্যে ক্লিক করব এবং এই যে এখানে কন্টিনিউ নাম্বারিং ভ্যালু এটাও চুজ করতে পারি, অথবা এখানে সেট নাম্বার ভ্যালু দিতে পারি। দেখি তো কন্টিনিউ দিলে হয় কি না? না, হইলো না। ও কন্টিনিউ দেওয়ার পরে ও এই লিস্টটা ধরছে, এই যে উপরে যে আমি লিস্টটা করছি 3-এর আন্ডারে এই লিস্টটাকে সে ধরছে। এখন আমি কী করবো, আমি মাউসের রাইট বাটন ক্লিক করে আমি সেট নাম্বার ভ্যালু করে দিব, অর্থাৎ আমার এটা হবে 4। কত হবে বলো তো? 4। এখন যখনই আমি 4 করে দিলাম, ঠিক আছে, ও কি 4 ধরতে পারছে? 4 ধরতে পারে নাই মনে হয়, তাই না? ও এই লিস্টটাই ধরছে। আচ্ছা যাক, সমস্যা নেই, আমাদের এখন 4। এখন আমরা এখানে যদি কিছু লিখি এবং পরবর্তীতে আবার লিখি, আমাদের সিরিয়ালটা ঠিক থাকবে, ঠিক আছে? তো আমি আশা করি এই নাম্বারিং নিয়ে তোমাদের আর কোনো কথা নেই, ঠিক আছে? তো আরেকটা কথা, তোমরা নাম্বারিংয়ের ক্ষেত্রে যদি মনে করো যে না 1-2-এর মধ্যে এরকম ডট ব্যবহার না করে, তোমরা বন্ধনী ব্যবহার না করে এইরকম একটা দাড়ি চিহ্ন ব্যবহার করো, সেটা কীভাবে করবা? সেটা করার জন্য আমি মাউসের রাইট বাটনের মধ্যে মাউসের রাইট বাটন না, আমি এখানে ক্লিক করার পরে চলে যাব ডিফাইন নিউ নাম্বার ফরম্যাটে চলে যাব, এবং এখান থেকে যে ডটটা আছে এই ডটটাকে আমি কেটে দিব। কেটে দিয়ে আমি কি করব, আমি হচ্ছে কিবোর্ড শিফট জি প্রেস করব কিবোর্ড থেকে, যেহেতু আমাদের এখানে কিবোর্ড মোড বাংলায় আছে এবং ফন্টও বাংলায় আছে, অতএব আমরা কিবোর্ড থেকে যদি শিফট জি চাপি তাহলে এরকম একটা দাড়ির মতো পাবো, ঠিক আছে? তো এই দাড়িটা মূলত আমাদের মানে নাম্বারিংটাকে আরও সুন্দর করে। আমরা অনেক ক্ষেত্রে কিন্তু এরকম দাড়ি দেখি, তাই না? এরকম দাড়ির মতো দেখা যায় না, এক ক্লিক এরকম দাড়ি। তো তোমরা এইভাবে কাজগুলো করবা। তো আমি আশা করি নাম্বারিং নিয়ে তোমাদের আর কারো কোনো কথা নেই। আর একবার তোমরা এই কাজগুলো করার পরে, যে এইভাবে সেট করার পরে তোমরা এখানে এই জিনিসগুলো দেখতে পাবা, ঠিক আছে? এই ফরম্যাটগুলো এখানে দেখতে পাবা, ঠিক আছে? তো আমি আশা করি তোমাদের এখানে আর কোনো মানে প্রবলেম নাই। হ্যাঁ, আমি আশা করি তোমাদের এখানে আর কোনো প্রবলেম নাই। তো এরপরে আছে মাল্টি লিস্ট, মানে আমরা যে লিস্টটা তৈরি করলাম মাল্টি লিস্ট, এরপরে মাল্টি লিস্ট তৈরি করা যায়। মাল্টি লিস্টটা কি, আমরা একটা লিস্টের আন্ডারে যদি আমরা একটা লিস্টের আন্ডারে অনেকগুলো লিস্ট করি, হ্যাঁ, ধরো আমি এখানে লিখলাম 1 নম্বরে দিয়ে আমি এখানে এ বি সি বা ক খ গ দিলাম, এবং আমার মনে হলো যে এখানে খ হবে না, অর্থাৎ এই কয়ের আন্ডারে আরও কয়টা লিস্ট দেওয়া যায়, ঠিক আছে? তখন আমরা কী করব, জাস্ট কিবোর্ড থেকে ট্যাব প্রেস করব। ট্যাব প্রেস করলে এই যে এই কর আন্ডারে, মানে ক নাম্বার লিস্টের আন্ডারে আরেকটা লিস্ট তৈরি হবে, অর্থাৎ এখানে আমি আবার লিস্ট করতে পারবো, ঠিক আছে? বুঝছো? তোমরা এগুলো ঠিক করে নিবা। অর্থাৎ এটার আন্ডারে ধরো তুমি রোমান সংখ্যা দিবা, ঠিক আছে? ইংরেজি বাংলা তো এই জন্য এরকম আসছে, আমরা এটাকে ইংরেজি করে দিলে হয়তো এটা ঠিক মতো আসতো, ঠিক আছে? এই যে ওকে, এটা হচ্ছে আমাদের কয়ের আন্ডারে, ঠিক আছে? তো এইরকম আমাদের লিস্টিংয়ের প্রয়োজন হয় না, বা তোমাদের যদি মনে হয় যে এখানে বন্ধনী দেওয়া দরকার, ওকে, বন্ধনী দেওয়া দরকার, তাহলে কী করবো, চলে যাওয়ার ক্লিক করে এই নাম্বারিংয়ে, এবং এখান থেকে যে ডিফাইন নিউ নাম্বার ফরম্যাটে ক্লিক করবা, এবং এখান থেকে তোমরা বন্ধনী দিয়ে দেবা, তাহলে কী হবে, বন্ধনী বই বসে
বন্ধনী থাকবে, এরকম মাঝে মধ্যে প্রয়োজন পড়ে, ঠিক আছে। তো আমরা এই যে একটা লিস্টের আন্ডার আরেকটা লিস্ট এবং তার আন্ডারে যে আরেকটা লিস্ট, এটি হচ্ছে মাল্টি লেভেল লিস্ট আর কি, ঠিক আছে। একই জিনিস, তোমরা একটু ঘেটে ঘেটে দেখবা, ঠিক আছে, একই জিনিস। তো আমরা এগুলো একটু কেটে দেই। এরপরে আমাদের এখানে দুইটা টুল আছে, এই দুইটা টুল খুব মজা, হ্যাঁ। একটা হচ্ছে ইনক্রেস ইনডেন্ট, আরটা হচ্ছে ডিক্রেস ইনডেন্ট। আমাদের এই লেখাগুলোকে মূলত ইনডেন্ট বলে, হ্যাঁ। এই ইনডেন্টগুলোকে আমরা যেই জিনিসগুলো আমরা এখানে লিখলাম এগুলোকে আমরা বিভিন্ন পজিশনে সেট করতে পারি। অর্থাৎ এটাকে আমরা সামনে দিতে পারি, অথবা এটাকে আমরা মানে আগে পিচ করতে পারি, ডান বামে আমরা একটু মুভ করতে পারি। তো কীভাবে, তোমরা ইতিপূর্বে দেখছো আমরা লিস্টের মধ্যে ক্লিক করে আমরা এভাবে মাউসের লেফট বাটন ক্লিক করে যদি প্রেস করি বা টানি তাহলে কিন্তু লিস্ট যায়, তাই না? লিস্ট কিন্তু মুভ হয়, ঠিক আছে, লিস্ট কী হয়, মুভ হয়। এখন ধরো তোমার এখানে বেশ কিছু লেখা আছে, এখন এই লেখাগুলোকে তোমার একটু মানে এই জায়গা থেকে একটু জায়গা ছেড়ে এই লেখাগুলোকে একটু ভিতরে মানে চাপানো দরকার। এটা কিভাবে করবা, এটা করার জন্যই মূলত এই দুইটা টুল, ঠিক আছে। আধা ঘন্টা পর তো এখন আমার একটু জরুরি কাজে একটু কথা বলতে হলো। আচ্ছা, তো এই লেখাগুলোকে আমরা যদি একটু পজিশন সেট করতে চাই, অর্থাৎ ডানে বামে মুভ করতে চাই, সেটা কিভাবে করব? আমরা এই প্যারাগ্রাফ গ্রুপের এই যে টুলগুলো আছে এই টুলগুলোর মধ্যে এই দুইটা টুল হচ্ছে আমাদের এই ইনডেন্টকে আকপিচ করার জন্য ব্যবহার করা হয়। যেমন আমি যদি এইটা প্রেস করি, হ্যাঁ, ইনক্রিজ ইনডেন্ট প্রেস করি, তাহলে দেখো লেখাগুলো কিন্তু একটু চাপতেছে, দেখছো, হ্যাঁ। আবার যদি তোমার ডিক্রিজ ইনডেন্ট প্রেস করি তাহলে লেখাগুলো চাপতেছে, মানে বামে চাপতেছে আবার ডানে চাপতেছে। তো এইটা মূলত আমাদের যতটুকু সিলেক্ট থাকবে ততটুকুর উপরেই কাজ করবে, ঠিক আছে, বুঝছো? ঠিক আছে। আর এই পরেরটা হচ্ছে তোমার মানে লেখাকে বা তোমার টেক্সটকে বা তোমার যে লেখার পেজের মধ্যে বা তোমার ডকুমেন্টের মধ্যে যত লেখা আছে এটাকে মানে উল্টায় পাল্টায় দিবে আর কি। অর্থাৎ এই থেকে জেড করতে পারবা, জেড থেকে এ করতে পারবা, মানে এটা অনেকটা শর্ট আর কি, মানে শর্ট বলে এটাকে। তো এই শর্টিং করলে তুমি দেখতে পাবা যে আমি যদি অ্যাসেন্ডিং করি তাহলে কী হয় দেখো তো, সব উল্টে গেছে, দেখো, মানে ওই নিচ থেকে শুরু হচ্ছে, তাই না? আবার এই যে এখানে লেখাগুলো আমার কিন্তু রিডিং থেকে শুরু হয়েছিল না, ভিডিও থেকে শুরু হয়েছিল। দেখো আমি কন্ট্রোল জেড দিয়ে পিছনে গেলাম, ভিডিও থেকে শুরু হয়েছিল, তাই না? ওকে, তো আমি একটা নতুন পেজ তোমাদের এই কাজটা করে দেখাই। কন্ট্রোল এন দিলে নিউ পেজ ওপেন হবে। এখানে আমি লিখলাম লেখাটা, এই যে দেখো এখানে লেখাগুলো আছে, তাই না? এই লেখাগুলোকে আমি যদি পেজের লেখাগুলোকে এলোমেলো করতে চাই, অর্থাৎ 1 থেকে 10, আমি চাচ্ছি যে 10 থেকে 1 আসুক, অথবা এ থেকে জেড, আমি চাচ্ছি যে জেড থেকে এ আসুক। এই কাজটা করতে গেলে আমরা কি করব, এই যে এই শর্ট টুলটা ব্যবহার করব, মানে সাজাইতে পারবো। শর্ট মানে হচ্ছে সাজানো, ঠিক আছে। তো আমি অ্যাসেন্ডিং করি, দেখো কী হলো বলো তো, নিচে সবার নিচে ছিল রিডিং, এটা উপরে এসে পড়ছে, আর সবার উপরে ছিল ভিডিও, এইটা সবার নিচে চলে আসছে, দেখছো, প্যারাটা সবার নিচে চলে আসছে। এটা হচ্ছে এই শর্ট টুলের কাজ, ঠিক আছে। আর এরপরে যে টুলটা আছে এই টুলটা হচ্ছে তোমার মানে শো হাইড করে, অর্থাৎ লেখার তুমি যে প্যারাগুলো লিখলা, এই যে এখানে যে প্যারাগুলো লিখছো এই প্যারার শেষ কোথায়, অর্থাৎ এই লেখাটার শেষ কোথায় এটা শেষ হয়েছে, আবার এইটা কোথায় শেষ হয়েছে, এই লাইনটা, মানে এই প্যারাটা কোথায়, মানে কতটুকু লেখার পরে শেষ হয়েছে, এটা অনেক সময় ডিফাইন করা যায় না। এটা ডিফাইন করার জন্য আমরা এখানে এই টুলটা ব্যবহার করি, ঠিক আছে। এই শো হাইট, তুমি এটা ব্যবহার করলে তুমি দেখতে পাবা যে কোথায় কোথায় তুমি ইন্টার ব্যবহার করছো, মানে ইন্টার চিহ্ন তো না, এই যে এটা কিবোর্ডের মধ্যে একটা ইন্টার বাটন আছে, ঠিক আছে। তোমার লেখার শেষে ধরো তুমি নতুন একটা প্যারা লিখতে গিয়ে তুমি ইন্টার ব্যবহারটা করলা, অর্থাৎ এই লাইনে আসার জন্য তুমি ইন্টার ব্যবহার করে এই লাইনে আসছো। তো কোথায় কোথায় তুমি ইন্টার ব্যবহার করছো,
ঠিক আছে, আর কোথায় কোথায় কতটুকু স্পেস দিছো এটা দেখা যায়। যেমন 1 ডট মানে হচ্ছে একটা স্পেস, আর ডাবল ডট থাকলে মানে 2টা স্পেস, ঠিক আছে, এটা তুমি দেখতে পাবা। ওকে, তো এটা খুব একটা লাগে না, আমরা এটা ব্যবহার করি না। তো এই টুল নিয়ে আমি আশা করি তোমাদের আর কারো কোনো কথা নেই, ঠিক আছে। তো এখন আমরা চলে যাব আমাদের স্টাইল গ্রুপে, ঠিক আছে। স্টাইল গ্রুপের টুলগুলো নিয়ে আমরা এখন কথা বলবো, ঠিক আছে। তো স্টাইল গ্রুপের টুলগুলোর কাজ হচ্ছে বিভিন্ন লেখাকে স্টাইল করা, মানে অর্থাৎ তুমি বিভিন্ন লেখাকে হেডিং ডিক্লারেশন করতে পারবা। অর্থাৎ যেমন এইখানে বেশ কিছু লেখা আমি লিখে রাখছি তোমাদের, যাতে ক্লাসের মধ্যে লিখলে তো অনেক সময় লাগে, তো আমি আগে একটু লিখে রাখছি। তো এই লেখাগুলোর মধ্যে দেখো এখানে একটা লিস্ট, আমি অলরেডি লিস্ট নিয়ে কথা বলছি, হ্যাঁ, এটা আমার হেডার বা হেডিং বলতে পারো। এবং এই হেডিংয়ের আন্ডারে আমার বেশ কিছু লিস্ট আমি লিখছি, মানে লিস্ট লিখছি, সিরিয়ালে 1 থেকে 9 পর্যন্ত আইটেম লিখছি, ঠিক আছে। তো এইটা হচ্ছে হেডার, এটা কি বলো তো, হেডার। তো আমাদের এরকম কিন্তু হেডার থাকে, হেডারকে আমরা একটু আকর্ষণীয় করার জন্য আমরা এটাকে বোল্ড করি, তাই না, এটাকে একটু বড় করি সাইজে, যাতে এই লেখার সাথে না মিলে, লেখার সাইজ না হয়। অথবা একটু ইটালিকও করি, অনেক সময় আন্ডারলাইন দেই, তাই না, অনেক সময় তোমার কালার চেঞ্জ করে দিই, একটু অন্য একটা কালার দিয়ে দিই, তাই না, এরকম করি। কিন্তু আবার অনেক সময় ফন্টও চেঞ্জ করে দিই, যে এই ফন্টটা একটু অন্যরকম থাকুক, একটু অন্যরকম, ঠিক আছে, এরকম করি কিন্তু আমরা একটু চেঞ্জ করি, তাই না, করি কিন্তু। তো এখন প্রত্যেকটার মধ্যে আমাকে এই টুলটা অ্যাপ্লাই করার জন্য আমি এটাকে জাস্ট মাউস রেখে আমি ক্লিপবোর্ডের এখান থেকে আমরা এই ফরম্যাট পেইন্টারটা চুজ করে আমরা যদি প্রেস করি, তাহলে কি হয়, মানে এটা যে হেডার, এটা মানে বোঝা যায়, ঠিক আছে, একটু বেশি আকর্ষণীয় লাগে, হেডার হিসেবে এটাকে কাউন্ট করা যায়। যেমন এই লেখাটা নর্মাল একটা লেখা, জাস্ট এই লেখার মতো, তাই না, সেম কিন্তু। তো এটাকে আমরা আবার যদি নিচেরটাকেও আমরা এইটার মতো করতে চাই, তাহলে আমরা কি করব, জাস্ট এখানে মাউস রাখবো, আমরা ফরম্যাট পেইন্টার চুজ করব। এই কথাগুলো অর্থাৎ এই ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, আমরা এই অপশনগুলো বা এই গ্রুপগুলো নিয়ে আমরা ইতিপূর্বে ক্লাস 1 অলরেডি করেছি। তোমরা যারা এখনও ক্লাস 1 মানে 1টা ঠিক মতো করো নাই, তারা কিন্তু এখানে আটকাবা, এখানে ভালো মতো বুঝবা না। তো আমি তোমাদেরকে আবারও অনুরোধ করতেছি, তোমরা আমার ভিডিও প্লেলিস্ট থেকে ওয়ার্ডের উপরে যতগুলো ক্লাস আছে তোমরা সিরিয়ালভাবে দেখে একটার পর একটা দেখবা। এটা হচ্ছে ক্লাস 2, তাহলে তোমাকে ক্লাস 1 দেখেই ক্লাস 2তে আসতে হবে। আচ্ছা, তো এখন আমরা এভাবে প্রত্যেকটাকে আমরা হেডার হিসেবে ডিক্লারেশন করতে পারি, তাই না। আমি আবার এটার মধ্যে মাউসটা রাখলাম এবং ফরম্যাট পেইন্টার দিলাম, এভাবে মাউস দিয়ে জাস্ট ক্লিক করে দিলেই হয়ে গেল। তো এখন কথা হলো এইভাবে আমি এই কতগুলোকে করবো, এখানে তো অনেকগুলো হেডার, তাই না, এটা কিন্তু একটা মানে গুড প্র্যাকটিস না, ঠিক আছে। তো এখন আমরা এই কাজটা, এই যে স্টাইলের কাজটা, এই স্টাইলের কাজটা আমরা কিন্তু এই কি বলে এটাকে, আমরা স্টাইলের কাজটা আমাদের এই স্টাইল গ্রুপ থেকে করতে পারি, ঠিক আছে। কিভাবে, জাস্ট তুমি এটাকে মার্ক করো, কন্ট্রোল চেপে ধরে কিবোর্ড থেকে আবার এটাকে মার্ক করো, আবার কন্ট্রোল চেপে ধরে এটাকেও মার্ক করো, সরি এটা মার্ক হবে না, জাস্ট এটা মার্ক হবে। আচ্ছা, এভাবে এটাও মার্ক করো, তারপরে তুমি এটাও মার্ক করো, তারপরে তুমি এটাও মার্ক করো, এটাও মার্ক করো, মানে এগুলো সব হেডার, তো এই জন্য আমি মার্ক করলাম। মার্ক করার পরে তুমি এখান থেকে দেখো এখানে অনেকগুলো হেডার দেওয়া আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে নর্মাল টেক্সটের জন্য আমরা যে টেক্সটগুলো লিখি বাই ডিফল্ট এটা স্টাইল গ্রুপে সেট করা থাকে এইটা, ঠিক আছে, এবিসিডি নর্মাল। তো আমরা যদি এখান থেকে যে হেডিং 1 লেখা, হ্যাঁ, আমরা যদি এটা নেই বা হেডিং 2, তো আমাদের কিন্তু অনেকগুলো মানে হেডার সাইজ আছে। যেমন তোমার এখানে হেডার 1, হেডার 2, হেডার 3, হেডার 4, হেডার 5, এরকম আমরা হেডিং কিন্তু দেখি, ঠিক আছে। যারা HTML নিয়ে পড়াশোনা করছে অলরেডি তারা এই সম্পর্কে জানবা, আর যারা পড়াশোনা করে নাই তারা তো জানবা না। হ্যাঁ, আমাদের লেখার হেডলাইনের বিভিন্ন সাইজ থাকে, অর্থাৎ তুমি দেখে থাকবা পত্রিকার যে একবার টপ হেডলাইন ওটা কিন্তু অনেক বড় থাকে, ঠিক আছে। তারপরে যেই সংবাদের শিরোনামের হেডলাইনগুলো সেটা আরেকটু ছোটো থাকে, আর নিচে ধরো যদি ওইখানে কোনো প্রতিবেদনকারীর নাম থাকে তারটা আরেকটু ছোটো থাকে, কিন্তু বোঝা যায় যে এটাও একটা মানে হেডার বা হেডিং, ঠিক আছে। ওই কলামের চেয়ে মানে কলামের ভিতরে যেই লেখাগুলো আছে পত্রিকার দেখে থাকবা, যে মানে মূল প্যারার মধ্যে যেই কথাগুলো লেখা আছে তার উপরে রাইটারের নামটা একটু বোল্ড, একটু বড়, ঠিক আছে, আর শিরোনামটা আর একটু বড়, তাই না। আর মূল পত্রিকার যেই মানে হেডলাইন থাকে ওইটা কিন্তু আরও বড় থাকে। তো এইগুলোই হচ্ছে হেডিং, হ্যাঁ, হেডিং 1, 2, 3 এভাবে থাকে, এক একটা হচ্ছে এক একটা সাইজ। তো আমরা হেডিং 1 যে ব্যবহার করি তোমরা এরকম বড় বড় দেখতে পাবা, হেডিং 2 ব্যবহার করলে আরেকটু ছোটো পাবা, হেডিং 3 দেখলে আরেকটু ছোটো পাবা, ঠিক আছে, হেডিং 4 আরও একটু ছোটো, ঠিক আছে। এগুলো প্রত্যেকটা সিরিয়ালে তোমরা দেখতে পাবা।
তো আমরা হেডিং 1 নিলাম দেখানোর জন্য জাস্ট। এখন দেখো এই যে আমার এখানে কিন্তু এই লেখাগুলো এখন হেডার হিসেবে তোমার কাউন্ট হয়েছে, ঠিক আছে, এগুলো হচ্ছে হেডার, ঠিক আছে। এখন তোমরা যদি চাও যে না এই স্টাইলটা আমার পছন্দ হয় নাই, আমরা নিজের মন মতো স্টাইল করব, ঠিক আছে, বা আমরা কোনো কাস্টম স্টাইল এখানে জুড়ে দিতে পারি কি না, যেই কাজটা আমাদের বারবার করা লাগে, ঠিক আছে। যেমন আমি এখানে আমার একটা ওয়ার্ডের ফাইলের মধ্যে চলে যাই, ধরো আমি এখানে একটা এই যে এখানে এগুলো হচ্ছে আমাদের এক একটা হেডিং, ঠিক আছে। হেডিং আমাদের সিভি তৈরি করতে গেলে আমরা এরকম হেডিং ব্যবহার করি, ঠিক আছে। তো এই হেডিংগুলো আমরা যদি শুরুতেই বানায় রাখতে পারি, অর্থাৎ বারবার আমাদের বানানো না লাগে, আমরা যদি এই স্টাইলের মধ্যে যুক্ত করে দিতে পারি, সেটা আমাদের জন্য খুবই সহজ হবে, কাজ করতে খুবই সুবিধা হবে, তাই না। তো এখন এখানে আমরা সেই কাজটাই করব, যে এই ডিজাইনটা আমরা আমি দেখাই তোমাদের আরেকবার। আমরা এই হেডিংগুলো আমরা এই সেম ডিজাইনটা আমরা আমাদের এইখানে আমরা ব্যবহার করব। তো কিভাবে ব্যবহার করব বা কিভাবে তৈরি করব সেটা আমরা স্টাইল গ্রুপের যে কোনো কি বলে আমাদের যেই এক্সিস্টিং যেই টুলগুলো দেওয়া আছে এগুলো থেকে আমরা করতে পারি, বা এগুলোকে কাস্টমাইজ করে আমরা কাজগুলো করতে পারি, অথবা আমরা নতুন করে তৈরি করে নিতে পারি, ঠিক আছে। তো আমি নতুন করে তৈরি করে নিব। এখানে আমি লিখলাম সিভি হেডিং, সিভি হেডিং। তো সিভি হেডিং আমি লিখে মডিফাই সিভি হেডিং লিখে আমি এটা আমি অলরেডি এক্সিস্ট করছি না, সিভি হেডিং করি, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো এখন ওকে দেওয়ার পরে আমরা এটা আসবে। তো এখন এখানে খেয়াল করো, প্রথমে আছে কালার, এখানে কি আছে কালার আছে, আমরা চাইলে আমাদের এই কালারটা চেঞ্জ করতে পারি। তো আমরা ফন্টের কালারটা চেঞ্জ করতে পারি, আমরা ফন্টের কালারটা হোয়াইট দিলাম, এবং এখানে আমাদের লেখার সাইজটা আমরা 16 দিলাম, এবং ফন্টের স্টাইলটা আমরা টাইমস নিউ রোমান বা যে কোনো ফন্টের স্টাইল এখান থেকে দিতে পারি। আমরা টাইমস নিউ রোমান রাখবো, যেহেতু এইখানকার এটা আমাদের টাইমস নিউ রোমানে করা, এই যে ক্যারিয়ার অবজেক্ট লেখাটা আমাদের টাইমস নিউ রোমানে করা, ঠিক আছে। তা আমরা এটা টাইমস নিউ রোমান দিলাম, এবং এখানে কিন্তু আগে একটা বুলেট ব্যবহার করেছে, তোমরা কিন্তু খেয়াল করছো কি না, এই হেডিংয়ের আগে একটা বুলেট ব্যবহার করেছে, তাহলে আমরা একটা বুলেটও ব্যবহার করব। তো বুলেট ব্যবহার করার জন্য আমাদেরকে যেতে হবে ফরম্যাটে, এবং এই যে এখানে আছে নাম্বারিং নামে একটা টুল আছে অপশন, এটার মধ্যে ক্লিক করলে আমরা নাম্বারিংয়ের পাশে বুলেট দেখতে পাবো। তো এইখান থেকে আমরা এই বুলেটটা নিব, যে বুলেটটা এখানে ছিল, খেয়াল করছিলাম তোমরা, এই যে এখানে ছিল। তো এই বুলেটটা আমরা ব্যবহার করবো এখানে। এবং আমাদের চারপাশে পিছনে আমাদের একটা কালার ছিল, একটা ওই বেগুনি কালার একটা কালার ছিল, যেটা ব্যাকগ্রাউন্ডে ছিল, আমরা সেই ব্যাকগ্রাউন্ড কালারটাও সেট করব, ঠিক আছে। এখানে প্রিভিউ দেখা যায় না, কারণ আমরা কালারটা হোয়াইট নিয়েছি, যদি অন্য কোনো কালার থাকতো তাহলে তুমি প্রিভিউটা দেখতে পাইতা, ঠিক আছে। তা আমরা কালারটা হোয়াইটই রাখি আপাতত, আর ফরম্যাটে ক্লিক দিই, এবং আমাদের এখানে একটা বর্ডারও লাগবে, চারপাশে একটা বর্ডার থাকবে, আমরা বর্ডার দিই, হ্যাঁ বর্ডারে যাই। বর্ডারে গেলে আমরা বর্ডারের পাশাপাশি শেডিংটাও পাবো, শেডিং ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে শেডিং হিসেবে পরিচিত হয়, ওইটা আমরা এখানেই পাবো বর্ডারের মধ্যেই। তো আমরা প্রথমে বর্ডার চুজ করি, এখানে নান আছে, আমরা বর্ডার বক্স দিয়ে দিব। তো বক্স দিলে চতুর্পাশে একটা প্রিভিউ আসছে যে বক্স হবে। এখন এটা কালার হবে, কালারটা হবে এখানকার কালারটার মতো সেম কালার দিব আমরা। এখানকার কালারটা কী দেওয়া ছিল, ব্লু কালার, অনেকটা ব্লু কালার ছিল, তো আমরা ব্লু কালার দিব, এই যে ব্লু কালার দিলাম। এবং সাইজটা এই বর্ডারটার ওয়াইডটা কত হবে, এই উইডটা আমরা এখান থেকে 1 দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে দিই, ওকে দিব না, এর আগে আমার আরেকটু কাজ আছে, আমি শেডিংয়ে যাব, নো কালার দেওয়া আছে, আমি এখানে দিব হচ্ছে এই কালারটা, ঠিক আছে। এখন আমরা যদি ওকে দিই তাহলে দেখতে পাবা যে এখানে সুন্দর কি ওই ইয়েটা হয়ে গেছে, কী বলে আমাদের আমরা যেই ডিজাইনটা করতে চাই ওই ডিজাইনটা কিন্তু হয়ে গেছে। এখন ওকে দাও, ওকে প্রেস করো, ওকে প্রেস করো, দেখছো খুব সুন্দরভাবে আমাদের কি ইয়েটা চলে আসছে ওইখানেই থাক।
আমার ছেলে এই পাশে বসে দেখতে পারো, এই পাশে চাইলে বসে দেখতে পারো। তো এখন আমরা এটা তৈরি করে ফেললাম। এখন যদি আমরা সবগুলো হেডিংয়ের মধ্যে আমরা এটা অ্যাপ্লাই করতে চাই, দেখো এখানে কিন্তু আমাদের স্টাইলের মধ্যে এটা অলরেডি যুক্ত হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা সবগুলো হেডিং যদি এখানে চুজ করে জাস্ট কন্ট্রোল চেপে চেপে আমরা যদি চুজ করে আমরা হেডিংগুলো চুজ করে যদি এখন আমরা হেডিংগুলো সব চুজ করলাম, চুজ করে আমি যদি জাস্ট এটা অ্যাপ্লাই করে দিই তাহলে সবার মধ্যে কিন্তু সেম হেডিংটা চলে আসলো। ঠিক আছে, ওকে, সেম হেডিংটা সবার মধ্যে চলে আসলো, খুবই সুন্দর, তাই না? তো এখন এভাবে আমরা আমাদের যেই হেডিংগুলো আছে সিভির হেডিং আমরা এরকমভাবে তৈরি করতে পারবো। ঠিক আছে, তো এরপরে আমাদের মনে হয় না যে এখানে আর কোনো অপশন আমাদের বাকি আছে। তো এছাড়াও আমরা একটু ডিজাইন ট্যাবটা একটু দেখি। ডিজাইন ট্যাবের মধ্যে আমি এর আগে এটা একটু কাস্টমভাবে এটা চুজ করে নিই। আচ্ছা, তো এখন আমাদের এইখানটায় আমরা যদি ডিজাইন ট্যাবে যাই, ডিজাইন ট্যাবে গেলে আমরা এখানে অনেকগুলো থিম দেখতে পাবো। আমরা যে কোনো একটা থিম চাইলে এখান থেকে চুজ করে দিতে পারি। ঠিক আছে, থিমগুলো চুজের সুবিধা কি, আমি একটা থিম চুজ করে দেখাই। দেখো এই যে এখানে কি হয়, লেখার স্টাইলটা মানে ফন্টটা চেঞ্জ হয়, সাথে সাথে এগুলোরও ফন্ট চেঞ্জ হয়, কালার চেঞ্জ হয়, তাই না? এখান থেকে চাইলে যে কোনো একটা নেওয়া যায়, যে কোনো একটা মন মতো নেওয়া যায়। ঠিক আছে, আমরা যে কোনো ডিজাইন এখান থেকে নিয়ে নিতে পারি। ঠিক আছে, এই থিমসের কাজগুলো মূলত এইটাই। আমরা এখান থেকে চাইলে কালারগুলো চেঞ্জ করতে পারি। এই কালারটা পছন্দ হয় না, অন্য কোনো কালার আমরা দিতে পারি, এই হেডিংগুলোর কালারগুলো চেঞ্জ হবে। ঠিক আছে, ওকে। আর এখান থেকে চাইলে আমরা ফন্ট পছন্দ হয় না, আমরা ফন্টগুলো চেঞ্জ করতে পারি। ঠিক আছে, যে কোনো ফন্ট আমরা দিতে পারি আমাদের মন মতো। ওকে, ঠিক আছে। এছাড়াও আরও বেশ কিছু জিনিস আছে, টুল আছে, এগুলো টুলগুলো আমরা পরে দেখব। ঠিক আছে, তো এই ছিল আমাদের স্টাইল গ্রুপের কাজ। আশা করি স্টাইল গ্রুপে আর কোনো কথা কারো নাই। আর তোমাদের যদি মনে হয় যে না স্টাইল গ্রুপে এটা অ্যাপ্লাই করার দরকার নাই বা এটা বাদ দেওয়া দরকার, তোমরা এখানে যাবা, এই যে ক্লিয়ার ফরম্যাটিংয়ে দিলে এটা ফরম্যাটটা মানে যেটা তোমার সিলেক্ট করা ছিল, মাউসটা যেখানে ছিল ওটা যদি হেডিং হিসেবে এখান থেকে ডিক্লারেশন করা থাকে ওইটা সহজেই চলে যাবে। ঠিক আছে, এই ক্লিয়ার দিয়ে। ওকে, আর যদি সবগুলো একসাথে সিলেক্ট করা থাকে সবগুলো, তাহলে সবগুলো একসাথে সিলেক্ট করা থাকলে তোমরা এখান থেকে ক্লিয়ার করতে পারবা। ঠিক আছে, খুবই সহজ। ওকে, তো আমি এখানে এখন এডিটিং গ্রুপটা নিয়ে কথা বলবো। এডিটিং গ্রুপ নিয়ে কথা বলার আগে এখানে আরেকটু কথা রয়ে যায়, সেটা হলো এই যে আমরা যে হেডারটা ডিক্লারেশন করলাম, এখন এর কিন্তু বেশ কিছু সুবিধাও আছে। এই সুবিধাগুলো কি আমরা একটু দেখে নেব। যেমন আমরা যদি চাই যে একটা কন্টেন্ট তৈরি করব, যে আমাদের এইখানে এই কী মানে চ্যাপ্টার ছিল, কী হেডিং সহ চ্যাপ্টার থাকে না আমাদের বইয়ের মধ্যে, যেমন তোমাদের যদিও এই ক্লাসটা অলরেডি করাইছি, আমাদের বইয়ের মধ্যে যেমন চ্যাপ্টার থাকে, যেমন ধরো গল্পের প্রথমে একটা হেডিং থাকে না, অনেকগুলো গল্প থাকে, প্রত্যেকটা গল্পের একটা হেডিং তো অবশ্যই থাকে শুরুতে। তো ওইগুলো আমরা আমাদের সূচিপত্রের মধ্যে দেখতে পারি যে আমার 1 নাম্বার গল্প হচ্ছে অমুক, পেজ নাম্বার হচ্ছে এত। তো এই কন্টেন্টটা আমরা কীভাবে এখানে তৈরি করবো, আমরা চলে যাবো রেফারেন্সেস ট্যাবের মধ্যে গেলে এখানে দেখতে পাবো টেবিল অফ কন্টেন্টস। এই অপশনটা যদি চুজ করি তাহলে তোমার যদি এইখানে হেডিং থাকে, আমি মাউসটা আগে না নিলে উপরে আসবে না আর কি, টেবিল অফ কন্টেন্টস, এখানে আমি যদি এটা চুজ করি, দেখো আমার এইখানে যেই হেডিংগুলো ছিল এগুলো কিন্তু এখানে চলে আসছে, দেখছো? আর এখানে এই পেজ নাম্বার দেওয়া আছে, অর্থাৎ কোন পেজের মধ্যে এই হেডিংগুলো আছে বা এই গল্পগুলো আছে। ঠিক আছে, তো এই ছিল আমাদের মোটামুটি হেডিংয়ের একটা সুবিধা। আমি এটা কেটে দিই। তোমরা চাইলে কিন্তু এটাকে কাস্টমাইজ করতে পারো, ভিতরে যদি কোনো লেখা লিখতে চাও লিখতে পারবা খুব সহজেই। ঠিক আছে, এটা তোমাদের ব্যাপার, ফন্ট সবই কাস্টমাইজ করতে পারবা। আমি এটা কেটে দিই। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের হেডিংয়ে আরও একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আমরা যদি রিভিউতে যাই, রিভিউতে গেলে এখানে একটা অপশন দেখতে পাবো, এই যে নেভিগেশন পেনটা ওপেন করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি হেডিং, অর্থাৎ আমরা এখানে যেগুলোকে হেডিং হিসেবে ডিক্লারেশন করে দিছি এই হেডিংগুলো কিন্তু এখানে চলে আসছে। আমরা সহজেই যে কোনো হেডিংয়ের মধ্যে মুভ করতে পারবো। যেমন আমি যদি ওল্ডে ক্লিক দিই, দেখো আমার সবার নিচে চলে গেছে, দেখছো? এটা কিন্তু একটা হেডিংয়ের একটা সুবিধা। মানে তোমার এখানে যে অনেকগুলো গল্প থাকে, সেই গল্পের যে কোনো গল্পে তুমি এই হেডিংয়ের উপর
ক্লিক করেই তুমি চলে যেতে পারবা, ঠিক আছে। আর পাশে আছে পেজেস। এই পেজেসের কথাটা হচ্ছে আমার এখানে কয়টা পেজ আছে, যে কোনো পেজে আমি দ্রুত মুভ করতে পারবো, ঠিক আছে। আর রেজাল্টের কাজটা আমরা একটু পরে দেখতেছি। তো আমি আশা করি এখানে তোমাদের আর এই হেডিং নিয়ে তোমাদের আর কারো কোনো কথা নেই, অর্থাৎ স্টাইল গ্রুপটা তোমাদের মোটামুটি ভালোভাবেই হয়েছে, আমি এটা ধরে নিলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের এডিটিং গ্রুপের কাজগুলো কি। আমরা এখানে একটা ডামি টেক্সট লিখি, ধরো এখানে কিছু লেখা লিখলাম, এই লেখাগুলোর আমি একটু সেট জাস্টিফাই করে নিই, 14 সমান। আচ্ছা, তো এই লেখাগুলোর মধ্যে বা এই গল্পের মধ্যে আমি চাচ্ছি যে কোনো নির্দিষ্ট লেখাকে খুঁজে বের করতে। সেটা কিভাবে বের করব? জাস্ট ফাইন্ডের উপর ক্লিক করলে আমাদের সেই নেভিগেশন পেনটা আবার ওপেন হচ্ছে, দেখছো? নেভিগেশন পেনটা কিন্তু এখানে ওপেন হয়েছে। তো আমি বলছিলাম যে রেজাল্টের কাজটা আমরা একটু পরে দিতেছি। রেজাল্টে ক্লিক দিলে তুমি এখানে যে কোনো লেখা সার্চ করে বের করতে পারবা, যে কোনো ওয়ার্ড বা টেক্সট এগুলো সার্চ করে বের করতে পারবা। যেমন আমি চাই যে এখানে এই ফিটস কথাটা কতবার আছে, বা অথবা আমি চাইতেছি যে এখানে ডকুমেন্ট লেখাটা কতবার আছে, ঠিক আছে। আমি ডকুমেন্টটা লিখি, ডকুমেন্ট লেখাটা লিখলাম। এখানে আমার খুব সহজেই সে আমাকে সার্চ করে দেখাইতেছে যে কোথায় কোথায় ডকুমেন্ট লেখা আছে, কোন কোন লাইনের মধ্যে, হ্যাঁ, কোন কোন প্যারার মধ্যে ডকুমেন্ট কথাটা আছে, ঠিক আছে। আমি যদি ক্লিক করি খুব সহজেই নেভিগেট করতে পারবো, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে আমাদের সার্চের একটা সুবিধা, যেটা নেভিগেশন পেন থেকে করা যায়। আবার আমরা যদি চাই এখানে এই যে ড্রপডাউন একটা বাটনের মতো দেওয়া আছে, এর মধ্যে ক্লিক করে আমরা অ্যাডভান্স ফাইন্ড করতে পারি, ঠিক আছে। নর্মাল ফাইন্ড দিলে ওইটাই আসবে, ওই নেভিগেশন পেনটাই আসবে। আর আমি যদি অ্যাডভান্স ফাইন্ড দিই তাহলে এখানে একটা বক্স ওপেন হবে, এখানে তুমি খুঁজতে পারো, যেমন ডকুমেন্ট খুঁজতে চাইলে সেটা খুঁজতে পারবা, ঠিক আছে। লেখাটা যদি অ্যাকুরেটই চাও, ঠিক আছে, যে অ্যাকুরেট লেখাটা আসবে, অর্থাৎ কোনো বড় হাতের ছোটো হাতের থাকলে ওটা আসবে না, ঠিক আছে। যেমন আমি আরও ভালো একটা সার্চ এখানে দেখাই, যেমন এই যে ওয়ার্ড কথাটা আছে, এই ওয়ার্ড কথাটা আমি ছোটোভাবে লিখে দেখাই, ওয়ার্ড। এখন আমি যদি এখানে ফাইন্ড করি, হ্যাঁ, বা এখানে হাইলাইট দিই কোথায় কোথায় ওয়ার্ড আছে, সে আমাকে খুব সহজেই দেখায় দেবে, যেখানে কত জায়গায় ওয়ার্ড আছে সেটা আমাকে দেখায় দেবে, এই কথাগুলো এখানে মার্ক করে দেখাবে। দেখো কিওয়ার্ডের আগে কিন্তু মানে কী লেখা ছিল, এই ওয়ার্ডের আগে কিন্তু কী লেখা ছিল, কিন্তু তবুও যেহেতু ওয়ার্ড লেখাটা এখানে খুঁজে পাইছে আমাকে সেটা দেখাইতেছে। তো আমি যদি চাই যে না, আমি শুধু ওয়ার্ড লেখাটাই খুঁজতে চাই, ম্যাচ কেস, মানে শুধু যেটা মিলবে সেটাই আসবে, এর বাইরে কিছু আসবে না, হ্যাঁ। এবং এখানে যদি আমি দিই যে মানে কি বলে, হোল ওয়ার্ডস অনলি, ঠিক আছে। মানে এখানে বেশ কিছু টুল আছে, এই টুলগুলো তোমরা অ্যাপ্লাই করে তোমরা দেখতে পাবা যে মানে যেখানে যেখানে আছে, তারপরে এই ওয়ার্ড লেখাটা সাফিক্সে আছে না প্রিফিক্সে আছে, আগে না পরে, তোমরা এরকম দিতে পারবা, ঠিক আছে, এরকম দিতে পারবা। দেখো এখন কিন্তু সরি প্রিফিক্স, আমি একটু ম্যাচ প্রিফিক্স দিই, তো দেখি তো, হ্যাঁ, মানে দেখাইতেছে মোটামুটি লেখাগুলো, হ্যাঁ, ম্যাচ কেস দেখাইতেছে। তো এইরকম তোমরা যদি খুঁজতে চাও ওই লেখাগুলো খুব সহজেই খুঁজে বের করতে পারবা, ঠিক আছে। আর যদি চাও যে না এটা দরকার নেই, জাস্ট এখান থেকে হাইলাইট করতে চাইবে, হাইলাইট করতে পারবা। এখন কেটে দিলে হাইলাইট কিন্তু থাকবে, হাইলাইট কিন্তু যাবে না। এই হাইলাইট দূর করতে গেলে তোমাকে যেতে হবে ফাইন্ড, অ্যাডভান্স ফাইন্ড, এবং এখান থেকে যে ক্লিয়ার, যদি অল মানে অল থাকে, অল হাইলাইট অল থাকে, এটাকে তোমার ক্লিয়ার হাইলাইট দিতে হবে, তাহলে ওই হাইলাইট অপশনটা যেটা তুমি সার্চ করছো একটু আগে ওইটা চলে যাবে, ঠিক আছে। ওকে, তো এরপরে ধরো আমি চাইতেছি যে এখানে যে এই ওয়ান্ট কথাটা আছে, যত জায়গায় ওয়ান্ট আছে, অথবা ধরো যে যত জায়গায় ক্লিক আছে, অথবা যত জায়গায় এই ছোটো একটা টু লেখা আছে, আমি এটাকে চেঞ্জ করে এখানে আমি অন্য একটা কথা লিখে দিব। সেটা কিভাবে? আমরা যে রিপ্লেসে যদি ক্লিক করি তাহলে দেখো আমাদের সেই এই যেই বক্সটা ওপেন হয়েছে বা যে ফাংশনের ইয়েটা ওপেন হয়েছে, এটা কিন্তু আমরা অলরেডি দেখেছি, তাই না? হ্যাঁ, অলরেডি কিন্তু এটা আমরা ইতিপূর্বেও দেখেছি। তো এখন এখানে আমি ধরো এই টু লেখাটাকে আমি টু লিখবো না, আমি লিখবো ইয়োর, অথবা বক্স লিখবো। এখানে আমি একটা বক্স লেখা দেখতে পাচ্ছি, এটাকে আমি রিপ্লেস করব আব্দুল আজিজ দিয়ে, ঠিক আছে। এখন আমি যদি রিপ্লেস অল দিই তাহলে
শুধুমাত্র সে সব জায়গায় রিপ্লেস করবে। আর যদি আমি শুধু রিপ্লেস দিই তাহলে প্রথম যেটা পাবে সে সেটার মধ্যে রিপ্লেস করবে। আমি রিপ্লেস অল দিলাম, সে আমাকে দেখাইতেছে যে কোথাও এটা ও এক জায়গায় পাইছে, এক জায়গায় চেঞ্জ করছে। ঠিক আছে, এই বক্স কথাটা সে এক জায়গায় পাইছে, আব্দুল আজিজ সেই জায়গায় চেঞ্জ করে সে বসায় দিছে। ঠিক আছে, এখন আমি আবার আব্দুল আজিজ খুঁজে ওই জায়গায় বক্স লেখা লিখে দেবো। ঠিক আছে, সে আবার বক্স লিখে দিছে। আচ্ছা, আমি অন্য একটা ওয়ার্ড নিই, যেমন ওয়ার্ড কথাটা নিই। ওয়ার্ড আগে ফাইন্ড করি, রিডিং হাইলাইট, এই যে হাইলাইট দিলাম, দেখো এখন সে আমাকে দেখাইতেছে যে কোথায় কোথায় আমি এটা একটু কেটে দিই। আমি এখানে আবার নতুন করে মানে ফাইন্ডে যাই, ফাইন্ডে গিয়ে আমি এখানে খুঁজি হচ্ছে ওয়ার্ড। তো এখানে ম্যাচ কেস অপশন দেওয়া আছে, এটা বাদ দিলাম, এখানে কোনো কিছু দরকার নাই। এখন এখানে দেখাতে যে কত জায়গায় আমার ওয়ার্ড কথাটা লেখা আছে। ঠিক আছে, ওয়ার্ড কথাটা কত জায়গায় লেখা আছে আমরা এটা দেখলাম। এখন এটাকে আমরা রিপ্লেস করবো। ধরো ওয়ার্ডকে আমি আজিজ দিয়ে রিপ্লেস করলাম। ঠিক আছে, খুব সহজে আমরা রিপ্লেস অল দিলে সব জায়গায় কী হলো, রিপ্লেস হয়ে গেছে। এখন তুমি যদি এখানে আজিজ লিখে সার্চ করো তাহলে তুমি দেখতে পাবা যে আজিজ হিসেবে ওই জায়গায় মানে অলরেডি যেখানে ওয়ার্ড ছিল সেখানে রিপ্লেস হয়ে গেছে। ঠিক আছে, তো এই ছিল আমাদের কি বলে, এই ছিল আমাদের ফাইন্ড এবং রিপ্লেসের কাজ। এবং সিলেকশনের কাজটা খুব মজার। এই টুলটার কাজটা আমরা এখন একটু দেখে নিই। সিলেকশনের কাজটা হচ্ছে যে যদি তোমরা এই টুলটা ব্যবহার করো সিলেক্ট অল, তাহলে পুরো ডকুমেন্টটা, সম্পূর্ণ ডকুমেন্টটা তোমার এই ডকুমেন্ট, যেমন এই যে ওয়ার্ড ক্লাস 2 আন্ডারে যতগুলো ডকুমেন্ট মানে লেখা আছে সব লেখা, হোল লেখা সিলেক্ট হয়ে যাবে। এটা তোমরা কিবোর্ড থেকে করতে পারো কন্ট্রোল এ দিয়ে। ঠিক আছে, কন্ট্রোল এ দিয়েও এটাকে এই টুলটার ব্যবহার করা যায়। ঠিক আছে, তো এখন এখানেও দেওয়া আছে, শর্টকাটের মধ্যে দেওয়া আছে যে কন্ট্রোল এ দিলে এই টুলটাই অ্যাপ্লাই হবে। ঠিক আছে, এখন তোমরা যদি চাও, যেমন একটু আগে কিছুক্ষণ আগে তোমাদেরকে আমি দেখাইছিলাম যে এই যে আমি প্রত্যেকটাকে কন্ট্রোল চেপে চেপে এই হেডিংগুলোকে আমরা সিলেক্ট করি। ঠিক আছে, এটা কিন্তু একটা ভেজাইলা কাজ। তো তোমরা চাইলে এটা জাস্ট একটা হেডিংয়ের উপর মাউসটা রেখে, মাউসের কার্সরটা রেখে তোমরা যে সিলেক্টে যাও এবং এই যে সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং যদি দাও, তাহলে দেখো সব জায়গায় শুধুমাত্র ওই সেম ইয়েটাই সিলেক্ট হবে। আমার এখানে আমরা ও দেখাইলো না, আমি একটু এখানে একটু কেটে দিই আরও ভালো দেখানোর জন্য। ও, এটা আমার অন্য একটা হেডিং আছে, এই জন্য নিতেছে না। আচ্ছা, এগুলো সব এখনও হেডিং 1-এ আছে। ঠিক আছে, হেডিং 1-এ আছে। এখন দেখো সিমিলার, আমি যদি এই সিলেক্টে গিয়ে সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিংয়ে ক্লিক দিই, দেখো একই জাতীয় যা আছে সব কিন্তু সিলেক্ট হয়ে গেছে, মানে যতগুলো হেডার আছে সব কিন্তু সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, আবার তোমরা যদি এখান থেকে গিয়ে এখানে মাউস রাখো, অর্থাৎ এখানে মাউস রাখছো, এই রিলেটেড যতগুলো টেক্সট আছে সেগুলো সিলেক্ট করতে যাও, দেখো সিলেক্ট হয়ে গেল। দেখছো, দেখো সব সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এই সিলেকশন টুলের কাজটা খুবই মজার। ঠিক আছে, আর এই টুলটার কাজ হচ্ছে, এই লাস্টে একটা টুল আছে সিলেকশন পেন। এই সিলেকশন পেনের কাজটা কি আমি তোমাদেরকে দেখাই। ইনসার্টে যাই, এখান থেকে একটা শেপ নেই। ঠিক আছে, একটা শেপ নিলাম। এরকম আমাদের অনেক শেপ নেওয়া লাগে। এখানে যে কাজগুলো করছি আমি কিন্তু শেপ দিয়ে করছিলাম, তোমাদেরকে ডিজাইন দিয়ে দেখাইনি, অর্থাৎ স্টাইল থেকে আমি এই কাজটা দেখাইনি। এই কাজটা করছি আমি শেপ থেকে। এটা কিন্তু একটা শেপ। ঠিক আছে, তো যাই হোক, আমি এখন একটা শেপ নিলাম। এই শেপটাকে আমি চাই যে এটা লুকাইতে, যদি আমি চাই এটা লুকাইতে, হ্যাঁ, তাহলে সেটা কীভাবে লুকাবো? যেমন কন্ট্রোল পি দিলে প্রিন্ট প্রিভিউতে গেলে আমি কিন্তু এই শেপটা দেখতে পাচ্ছি। এটা যদি ডিলিট না করে আমি লুকাইতে চাই তাহলে সিলেক্টে যাবো এবং সিলেকশন, এখানে অন্য জায়গায় ক্লিক দিই, সিলেক্টে যাব এবং সিলেকশন পেনে গেলে আমি এই যে শো হাইড নামে একটা, শো অল হাইড অল নামে একটা অপশন দেখতে পাই দুইটা। তুমি যে অল হাইড দাও তাহলে তুমি ওই শেপগুলোকেই তুমি আর দেখতে পাবা না। এখন দেখো প্রিন্ট প্রিভিউতে আর দেখা যাচ্ছে না। ঠিক আছে, খুবই একটা মজার জিনিস না? আজকে যতটুকু শিখলাম এই বিষয়গুলো নিয়ে আমরা আরও বিস্তারিত বাসায় প্র্যাকটিস করব। প্র্যাকটিস করলে আমাদের জড়তা কেটে যাবে। ঠিক আছে, আমাদের যত সমস্যা আছে এগুলো কেটে যাবে।
তো আর অ্যাডেন্সের কাজটা আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখাবো, কারণ এই ক্লাসটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। নেক্সট ক্লাসে আমরা এই অ্যাডেন্স গ্রুপ নিয়ে কথা বলবো, পাশাপাশি আমাদের অন্যান্য যেই ট্যাবগুলো আছে এগুলো নিয়ে আমরা কথা বলবো। তো আজকের ক্লাস এই পর্যন্তই।